আম্মাজান, ও আম্মাজান, কই আছেন? তাড়াতাড়ি আসেন। আরে জামাই বাবাজি, তোমরা আসতে তো দেরি করলা কেন? আরে মা, রাস্তায় যে জ্যাম, সময় মতো কি আসা যায়? আম্মাজান, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তোমরা ভালো আছো তো? পথে আসতে কষ্ট হয় নাই তো? আম্মাজান, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আম্মাজান, এই মিষ্টি আর দধি কই রাখবো? আরে জামাই বাবাজি, এত কষ্ট করে এত দই মিষ্টি রসমালাই তোমার কে আনতে কইছে? দাও দাও, আমার কাছে দাও, তোমার কষ্ট করা লাগবে না। আরে মা, কি যে বলো, তোমার মেয়ের জামাই পারলে তো বাজার শুদ্ধ নিয়ে আসে। এখানে তো শুধু জাস্ট মিষ্টি, আর গাড়িতে তো এখনো ফলমূল বোঝায়। এত ফল খাবে কি বলো তো মা? আরে দেখতে হবে না জামাইটা কার? আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। ঠিক এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো ভিতরে চলো। আয় 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 ভিতরে আসো জামাই বাবাজি, আসো আসো। আরে তোরা কি ব্যাপার, আইসা পড়ছস? আসবি তো, আমি দাওয়াত দিতে ভুল করলেও তোরা কিন্তু আসতে দেরি করবি না। ঠিক আছে, আইসা যখন পড়ছস, বাড়িতে কিন্তু অনেক মেহমান আসবো, তোকে দুজনেই তো হাতে হাত লাগায় কাজ করতে হইব, তাই না? আসলে হয়েছে কি মা, তোমার জামাই তো আসতেই চায়নি, আর ওর অফিসের বেতনটা এখনো হাতে পায়নি, তাই হাত একদমই খালি। আর আমি ওকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছি। আমি বললাম যে তোমাদের বিবাহ বার্ষিকী, বাড়িতে কত মেহমান আসবে, লোকজন আসবে, আর বাড়ির বড় জামাই যদি সেখানে না আসে তাহলে লোকজন কি বলবে বলো? আর তাছাড়া সব সময় যে বাবার বাড়িতে কিছু নিয়ে আসতে হবে এরও তো কোনো মানে হয় না, তাই না? তাই বলে খালি হাতে চলে আসবি? আর জামাই বাবাজি, তুমি বা কেমন বলো তো, একেবারে খালি হাতে হন হন করে চলে আসলা, কিছু একটা আনবা না? মা বাদ দাও না এসব। আমি বললাম তো ও এখন অফিস থেকে বেতন পায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। তারপর হয়েছে হয়েছে, আর কথা বলতে হইব না। যা যা, জামাইরে নিয়ে উপরে যা, আমি একটু ওদিকটা দেখি। চলো। চলো। আরে জামাই বাবাজি, কত ফল ফ্রুট, খাও খাও, খায় নাও। এই তোর জামাই টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে দে না, দে দে, খাও বাবাজি। আম্মাজান, এই টেবিলের মধ্যে এত ফল ফলাদি, এগুলা কি আমি একলা খাইতে পারি? তাতে বরং আপনি একটা কাজ করেন, সবাইরে ডাকেন, মিলেমিশে খাই। তুমি যে কি বলতেছো না বাবা, তুমি আনছো তুমি খাবা, তুমি এত ফল ফলা দিয়ে আনছো, এগুলা দেখে তো আমার মুখের ভাষাই হারায় গেছে। খাও খাও বাবা, খাও খাও। মা, তোমরা সবাই মিলে খেতে বসলে, কই তোমার বড় জামাইকে তো ডাকলে না? সে তো উপরে একা একা বসে আছে না খেয়ে। আরে হ্যাঁ, উপরে যা, কেন নিচে আসার দরকার নাই। নে নে, এ ধর এদিকে, এই যে আমি নাস্তা দিতেছি, উপরে বইয়া জামাই বউ খাই নি। এই যে এই যে আমার চাটা দিয়ে দিলাম, ধর নে। শুধু দুটা টোস্ট বিস্কিট আর রং চা দিলে? এখানে এত এত ফল থাকতে একটা ফলও দিলে না? এই ফল ফুলা দেখি তুই আনছোস, তোর জামাই আনছে? এগুলো চাইতে লজ্জা করে না? এগুলো যে আনছে সেই খাবি। আর তাছাড়া শুন, এসব ফল ফুলা দিয়ে অনেক মিষ্টি, এগুলা খাইলে তোর জামাই ডায়াবেটিস হয়ে যেতে পারে, পর আবার চিকিৎসা করে তোর সমস্যা। যা তো বাবা, জামাই নিয়ে টোস্ট বিস্কুট নিয়ে বাবাজি, খাও খাও খাও, নাও। এই তোর জামাই ফলগুলা দে না সামনে, দি দি দি। নাস্তা আনতে গিয়েছিলাম তোমার জন্য, সবাই ডাইনিং টেবিলে বসে একা একাই খাচ্ছে। তুমি এই বাড়িতে আসার সময় তেমন কিছু নিয়ে আসতে পারোনি বলে তোমাকে শুধুমাত্র দুটো টোস্ট বিস্কিট আর এক কাপ চা দিয়েছে খেতে। আরে তাতে কি হয়েছে? তুমি তো জানো যে আমি ফলমূল মিষ্টি এগুলো পছন্দই করি না। এই যে তুমি আমার জন্য টোস্ট চা নিয়ে এসেছো, এটাই আমার জন্য যথেষ্ট। দাও দাও, ক্ষুধা লেগেছে, খাই। বাবাজি, খাওয়া শুরু করো, নাও। ও মা, তোমরা এইবারও সবাই একা একাই খেতে বসলে? সকালবেলা তো তোমার বড় জামাইকে নাস্তা খেতে ডাকলে না, বরং আমি আসলাম পরে কিছু সামান্য খাবার দিলে ওটাই সে খেয়ে নিল।
আর এখন দুপুরবেলাও তোমরা একা একা সবাই খেতে বসলে, আমাদের দুজনকে কি একটু ডাকার প্রয়োজন মনে করলে না? আরে তোর সবাই বয়স্ক মানুষ, কষ্ট করে এনে খাইবো কেন? বয়স্ক মানুষ উপরে থাকুনি ভালো। ধর ধর, এই যে বাদ দিয়ে দিতেছি, জামাইয়ের উপরে নিয়ে দিয়ে আয়। মায়েরা কিছুই বুঝে না, জামাইয়ের আরামটা কিছুই বুঝে না। কষ্ট করে কি দরকার সিঁড়ি ভেঙে এনে খাওয়ানোর? নে ধর ধর ধর, নে এটা জামাইয়ের উপরে দিয়ে আয়। কি হইলো? আরে রিসুসকে আর যা তো। না বাবাজি না, কেন? এবারও আমি গিয়ে দেখি টেবিলের সবাই একা একা খেতে বসেছে আমাদেরকে না ডেকে। আমি মাকে বললাম যে তোমরা আমাদেরকে না ডেকে আবারও খেতে বসলে, জানো তুমি কিছু নিয়ে আসনি বলে মা এরকমটা করছে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো ছিল, মাছ মাংস সবজি, কোনো কিছুর অভাব ছিল না। আর সেগুলো থাকতেও মা তোমাকে সামান্য সবজি দিয়ে ভাত পাঠিয়ে দিল খাওয়ার জন্য। আমার না এগুলো আর ভালো লাগছে না। মা অনেক অপমান করেছে, আমি আর সহ্য করতে পারছি না। তুমি চলো, এক্ষুনি আমরা চলে যাবো বাসা থেকে। আরে তুমি শুধু শুধু রাগ করছো। তুমি তো জানো যে আমি শাকসবজি অনেক পছন্দ করি। আমি শাকসবজি দিয়ে খেতে অনেক কমফোর্ট ফিল করি। আমি খাওয়া শুরু করছি। দাঁড়াও তুমি। আমি জানি তুমি মোটেও কমফোর্ট ফিল করছো না। তুমি ইচ্ছে করে অভিনয় করছো শুধুমাত্র আমাকে খুশি রাখার জন্য। তুমি ঠিকই কষ্ট পাচ্ছ, কিন্তু কষ্টটা নিজের বুকে চাপিয়ে রাখছো যাতে আমি বুঝতে না পারি। আমি তো তোমার স্ত্রী, আমি সবকিছু বুঝি। আমি তোমার চোখ দেখলে বুঝতে পারি তুমি কি বলতে চাচ্ছ। দেখো, আমার মা তোমাকে সে সকাল থেকে অপমান করেই যাচ্ছে, কিন্তু আমি তো এটা সহ্য করতে পারি না। তুমি তো আমার স্বামী, আমি আর একদমই এগুলো সহ্য করব না। এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলো তুমি আমার সাথে। আরে আসো আসো। খাও, মজা হয়েছে না? মা চলে যাচ্ছি আমরা। অনেক করেছো আমাদের অপমান, আর সহ্য করতে পারলাম না। এই তোর আবার কি হয়েছে? হ্যাঁ, কই যেতেছিস? আরে যে খাবারের প্লেটটা এখানে ফেললি কেন? হ্যাঁ, তোমাদের আন্তরিকতা আর মনুষ্যত্ব দেখে আমি সত্যিই মুগ্ধ মা। আর তোমাদের এত এত ভালো খাবার খেয়ে আমাদের পেট আর মন দুটোই ভরে গেছে। তোমাদের বাড়িতে আজ এত বড় একটা অনুষ্ঠান, কিন্তু তোমরা আমাদেরকে দাওয়াত দেওনি, আমরা গরিব বলি। কিন্তু দাওয়াত না দেওয়ার সত্ত্বেও আমরা এই বাড়িতে এসেছিলাম যাতে তোমার মান সম্মানটা নষ্ট না হয়। কিন্তু আমি এসেছি এর একটা কারণ আছে, এর শেষ দেখে ছাড়বো বলেই আমি এখানে এসেছি। মা চি চি চি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি এরকমটা করতে পারলে। তোমার মন মানসিকতা এতটা নিচু, তুমি এত পরিমাণে লোভী। আজ তোমার ছোট জামাইয়ের এত এত ইনকাম আছে বলে, সে হাত ভরে খাবার নিয়ে আসতে পারে বলে তাকে তুমি পেট ভরে খাওয়াচ্ছ, টেবিলে এত এত খাবার সাজিয়ে তাকে জামাই আদর করছো। আর তোমার বড় জামাই, তার ইনকাম নেই বলে, সে মধ্যবিত্ত বলে আজ তার কোনো পাত্তাই নেই, তুমি তাকে খাবার খেতে পর্যন্ত ডাকছো না। আর যাও খাবার দিচ্ছ, সেটাও মা অপমানের চোখে দেখছো তুমি। মা তুমি একটা মুরব্বী হয়ে কিভাবে পারলে এরকমটা করতে? আরে আমার জামাই তো সৎ পথে ইনকাম করে, সৎ পথে চলে, ছোটখাটো একটা চাকরি করে আমাকে কোনো রকমে চালায়, আমার সংসারটা চালায়। কিন্তু তোমার ছোট জামাই সে কি করে? সে অসৎ ব্যবসা করে, সে আদম ব্যবসা করে, মানুষকে ঠকিয়ে কারি কারি টাকা হাতিয়ে নেয়। আর সেই টাকা দিয়ে তোমার বাড়িতে এত এত খাবার নিয়ে আসা, তাতেই তুমি এতটা খুশি। আর আমার স্বামীর সৎ পথের ইনকামটা তোমার চোখে পড়লো না। মা তুমি তো আমার মা, তোমার তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত ছিল। একটা মুরব্বী হয়ে একই জায়গায় দুই ধরনের ভাগ করতে কিভাবে পারলে মা, বলো? আসলেও তো মা, তুমি বড় আপু আর দোলাভাইয়ের সাথে কাজটা ঠিক করোনি। তুমি মা হয়ে কিভাবে পারলে মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে এরকম আচরণ করতে? আজ বড় আপুর জামাই টাকা পয়সা খরচ করে কিছু আনতে পারেনি বলে তুমি তাকে অপমান করলে। আর যদি আমার স্বামী কখনো এরকম পরিস্থিতিতে পড়ে, তাহলে তো তুমি আমার স্বামীর সাথেও এরকম খারাপ ব্যবহার করবে মা। আমাদেরও এই বাড়ি থেকে অপমান হয়ে যেতে হবে। ঠিক আছে মা, আমরা আজ চলে যাচ্ছি। তবে যেদিন আমরা বড়লোক হব, অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো তোমার ছোট জামাইয়ের মতো, সেদিনই তোমার বাড়িতে আসবো, হাত ভরে খাবার নিয়ে আসবো। আর তার আগে এই বাড়িতে আমাদের একটা ছায়াও করবে না, কথাটা মাথায় রেখো। চলো এই চলো, আমরা এখানে থাকবো না, চলে আসো। আরে আরে কি হলো? কিছুই তো বুঝবার পারলাম না। আপা, আমি একটা বাসা ভাড়া চাচ্ছিলাম। রাস্তায় দেখলাম টুলেট লেখা। আপনি কি বাসা ভাড়া দিতে চাচ্ছেন? জি, আসেন আসেন। দেখেন ভাই ঘরটা।
একটু সামনে যায় দেখেন ভালো করে। ভাই, আপনার কি ঘরটা পছন্দ হয়েছে? আপা, আমি আসলে এর চেয়ে ভালো একটা ঘর চাচ্ছিলাম, আমার এই ঘরটা পছন্দ হয়নি। আমি খুব গরিব মানুষ, এই ঘর ভাড়া দিয়ে আমার সংসার চলে। আমার স্বামী নেই, 2টা বাচ্চা নিয়ে এই ঘর ভাড়ার টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়। এই মাসে ঘর ভাড়াটা হয় নাই। আপনি যদি 1 মাসের জন্য ঘর ভাড়াটা নিতেন আমার অনেক উপকার হইতো ভাই। আচ্ছা আপা, ঠিক আছে, আমি 1 মাসের জন্য তাহলে উঠতেছি, আর পরের মাসে কিন্তু আমি নেমে যাব। ভাই, একটা কথা বলি, আপনি যদি অ্যাডভান্সের টাকাটা আমাদের দিতেন আমার বড় উপকার হইতো। আমি কিছু বাজার সদাই করতাম, আমার ঘরে কোনো বাজার সদাই নেই। আচ্ছা আপা, আপনার ঘর ভাড়া কত? 2000 টাকা। ঠিক আছে, আমি আপনার ভাড়াটা দিয়ে যাচ্ছি, এই নিন। হ্যাঁ, আমার বড় উপকার করলেন ভাই। আপা, আমি 1 তারিখে উঠবো কিন্তু। জি আচ্ছা, ঠিক আছে। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি আমার মুখের দিকে চাইছো, এই ঘর ভাড়াটা না হই আমার বাচ্চার মুখে খাওয়ান দিতে পারতাম না। তুমি বড় মেহেরবান আল্লাহ। ভাই, কি ব্যাপার আপা, আপনার মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে কি? না মানে, আপনি তো বলছিলেন 1 মাস থেকেই চলে যাবেন। আমার ছেলেটা অসুস্থ, ভালো ডাক্তার দেখাতে পারতেছি না। আপনি আরেকটা মাস থাইকা যান না ভাই। আরেকটা মাস থাইকা যদি আমার অ্যাডভান্সে টাকাটা দিতেন তাহলে আমার ছেলেটার ভালো ডাক্তার দেখাতে পারতাম। ঠিক আছে আপা, যেহেতু আপনার সমস্যা, আর 1 মাস না হয় থেকেই গেলাম, এই নিন। আমার অনেক উপকার করলেন, আল্লাহ আপনি ভালো করুন। আচ্ছা আপা, আমি আসি, অফিসের টাইম হয়ে যাচ্ছে। অনেক উপকার হইল, আমার বাচ্চা ভালো ডাক্তার দেখাইতে পারবো। বন্ধু, অফিসে তো তোর পদোন্নতি হলো, এখন তো তুই বড় অফিসার। আমি বলি কি, আমাদের অফিসের আশেপাশে তুই একটা ফ্ল্যাটে উঠে যা, তাহলে তো যাতায়াতের অনেক সুবিধা হবে। আর তাছাড়া আমি মাঝে মাঝে খেয়াল করে দেখলাম যে তুই অফিসে আসতে দেরি করিস, মানে লেট হয়ে যায়। তোর তো অনেক দূরের পথ, তার থেকে ভালো হবে আশেপাশে যদি একটা ফ্ল্যাটে তুই উঠতে পারিস, যাতায়াতটা ইজি হয়ে গেল। আর তাছাড়া তুই যে পরিবেশে থাকিস, বর্তমানে তোর যে অবস্থান, এটার সাথে কোনোভাবে ওই পরিবেশটা ম্যাচ করছে না। আর তাছাড়া তুই আমার একদম কাছের বন্ধু, তুই আমার অনেক উপকার করেছিস। উপকারের ঋণ তো আমি বলতে পারবো না। তুই আমার বন্ধু মানুষ, তোর জন্য আমি এতটুকু করবো না, এটা তো আমার দায়িত্ব। না রে বন্ধু, এই বাসাটা আমি চেঞ্জ করতে পারবো না। কি, এই বাসাটা চেঞ্জ করতে পারবি না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তুই বড় একটা অফিসার, লাখ লাখ টাকা বেতন পাচ্ছিস, মানে তুই কিভাবে বলছিস যে ওইরকম একটা পরিবেশে তুই থাকবি? বস্তি মার্কে একটা পরিবেশ, যেখানে তোর সাথে কোনোভাবে পরিবেশটা অ্যাডজাস্টই হচ্ছে না, তারপর তুই এই কথা বলছিস? আরে বাবা, ফ্ল্যাটে আয়, ফ্ল্যাটে আসলে তো ভালো লাগবে, অফিসের পাশে থাকবি, সমস্যা কি? বন্ধু, তুই আমার খুব কাছের বন্ধু, তোর কাছে বলতে তো আমার কোনো সমস্যা নেই। তাহলে শোন, এই নে। আপনি আমার অনেক উপকার করলেন ভাই। আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো পোলারে। ঠিক আছে আপা, আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে। আপা, কিছু বলবেন ভাই? আপনি কিছু মনে না করলে আপনাকে আমি কিছু কাজ দিতে চাচ্ছি। কি কাজ? আপা, আমি তো আসলে অফিসে সারাদিন ব্যস্ত থাকি, আমার জামা কাপড়গুলো ধোয়ার মতো লোক নেই। আপনি যদি আমার জামা কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে রেডি রাখতেন তাহলে আমার খুব উপকার হতো, আর আমি এর বিনিময়ে আপনাকে টাকা দেব। আর আপনি এটা খারাপভাবে নেবেন না, আমি তো আপনাকে বোন ডেকেছি, আমি আপনার ছোট ভাই। না না, কি বলতেছেন এসব? অবশ্যই দিয়ে দিন। আপনি আমার বোন বলছেন, আমি আপনার ভাইয়ের মতোই দেখি। শুধু কাপড় চোপড় ধোয়া কেন, আজকে থেকে আমি আপনার ঘরে সব কাজ করে দেব।
আরেকটা কথা বলি ভাই, আজকে থেকে আপনি আমার ঘরেই খাইবেন। আপা, আপনি আসলেই ভালো মানুষ। আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল। ঠিক আছে আপা, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, তো আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ গো, আমাকে কত বড় উপকার করলো। যাই কামড়ে সেরালি। বুঝেছিস বন্ধু, এই 2 বছরে আমি অনেক চেষ্টা করেছি এই বাসাটা ছাড়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারিনি। এই গরিব আপাটা অনেক ভালো, তার মন অনেক বড়। দেখ, তার হাজবেন্ড মারা গেছে 2 বছর হলো। এই 2 বছরে উনি ওনার সতীত্ব নষ্ট না করে 2টা সন্তানকে মানুষ করেছে। আর আমি ওই বাসায় আছি, ওনার একটু হেল্প হচ্ছে। দেখ বন্ধু, উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আমারও তাকে নিজের বড় বোনের মতো মনে হয়। তুই তো জানিস আমার বাবা মা সেই ছোটবেলায় মারা গেছে। আমি বাসায় গেলে তাকে আমার নিজের মায়ের মতো করে দেখি। এখন তুই বল বন্ধু, আমি থাকলে যদি তার একটু হেল্প হয়, আমি ওই বাসাটা কি করে ছেড়ে আসি বল? বন্ধু, নিঃসন্দেহে তুই অনেক ভালো মানুষ। তোর মতো এত ভালো মানুষ আছে দেখেই তো আমাদের সমাজে এত গরিব মানুষগুলো ভালো আছে। আমাদের সমাজের প্রতিটা মানুষের যদি মন মানসিকতা তোর মতো হতো, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে গরিব অসহায় মানুষ কমে যেত, সবাই ভালো থাকতো। আমি আজকে তোর কাছ থেকে অনেক কিছু শিখলাম। তোর এই উদারতার কারণে আল্লাহ তাআলা তোকে এত ভালো জায়গায় রেখেছেন। আমি দোয়া করি আল্লাহ তোকে আরো ভালো জায়গায় রাখুক। আমিন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি। খা মরার বুড়ি, আজকে তোর জীবনের শেষ খাওয়া। কত খাইতে পারিস আমি দেখে নিব। আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস, ভাজা পোড়া করে দিছিস। এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। এরপর আখি তাড়াহুড়ো করে একটা ওড়না নিয়ে এসে শাশুড়ির মুখ বেঁধে খাটের নিচে শুয়ে রাখলো। এরপর আখি দরজা খুলতে চলে গেল। আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন। শাহিন বলল, ভাবি, রবিন টাকা পাঠিয়েছে। ও আচ্ছা ভাবি, আপনাকে খুব ক্লান্ত লাগছে। ও কিছু না শাহিন ভাই, একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল। ও আচ্ছা, শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ, তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য। খালাম্মাকে দেখছি না, কোথায় গেছে? টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে। আম্মার শরীর এখন সুস্থ, পাশের বাড়িতে বেড়াতে গেছে। টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই, আসলে দিয়ে দিব। আর চিন্তা করবেন না, আমি ওষুধ এনে দিব। টাকাগুলো শাহিন আখির কাছে দিল। তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল। তখন শাহিন ঘরের ভেতরে যেতে চাইল। আম্মা বেশি অসুস্থ তাই কাতরাচ্ছে। আমি ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছিলাম। সমস্যা নেই, ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন। তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায়। আখি বেডরুমের দিকে চলে গেল। আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের ওড়না খুলে ফেলেছে। শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল? তখন শাহিন চিন্তা করলো, না না, একবার গিয়ে দেখা উচিত, কোনো বিপদ হলো না তো। শাহিন আবারও বাড়ির ভেতরে গেল। এর মধ্যে আখি একটা বস্তা এনে শাশুড়িকে বস্তার মধ্যে ঢুকলো বাইরে ফেলে দিবে বলে। এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটা সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে। আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। শাহিন ভাই, আপনি আবার এসেছেন? খালাম্মা তো খুবই অসুস্থ, ভাবছি খালাম্মাকে দেখেই যাব। তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল। পেছনে পেছনে তড়িঘড়ি করে আখিও চলে গেল। শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল। তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল। বস্তার মুখ খুলে দেখলো তার বন্ধুর মা। তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো। তারপর শাহিন ভাবিকে বলল, ছি ভাবি, ছি, এত জঘন্য তুমি! অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে? ভয়ে আখির শাশুড়ি কাঁদতে লাগলো। খালাম্মা, ভয় পাবেন না, আমি আছি। এই ডাইনিটা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবিন। তারপর দেখলো মা ভয়ে কাঁপছে। মা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? জানিস বন্ধু কি হয়েছে? তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল। ছি ডাইনি, ছি, তুই এত খারাপ, এত জঘন্য! তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম, আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি? বল, আমার মা তোর কি এমন ক্ষতি করেছে? আমি কি করব? আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি।
তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায় আর অসুস্থ বিছানায় পায়খানা প্রসাব করে, সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি। আর সেই কারণে আমার মাকে মেরে ফেলতে চাইছিলি? এই বাড়িতে তোর মতো ডাইনির কোনো জায়গা নেই। এই বাড়িতে থাকলে আমার মা থাকবে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব। যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল। রবিন তার বন্ধুকে বলল, ধন্যবাদ বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করেছিস। এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো। আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও মা। মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বুলাতে লাগলো। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।